ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2018 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার ভৌতবিজ্ঞান কোশ্চেনটা আমি গ্রুপ ডি পার্টটা নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি 2018 এবং 2019 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, গ্রুপ ডির পার্টের প্রথম কোশ্চেনটা কি বলেছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি লিখেছি, ধরি পি চাপ টি তাপমাত্রায় এন মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি। ঠিক আছে, তাহলে আয়তন ভি, চাপ হচ্ছে পি, আর টি হচ্ছে তাপমাত্রা। আর কত মোল গ্যাসের ক্ষেত্রে এটা আমি সমীকরণটা বার করব, আদর্শ গ্যাসের গ্যাস সমীকরণটা, যেটা হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং বয়েলের সূত্রানুযায়ী আমরা কি জানি না, ভি প্রপোর্শনাল টু 1/p। এটা আমরা জানি, যেখানে হচ্ছে এন যেটা মোল সংখ্যা, আর তোমরা জানো যে তাপমাত্রা কিন্তু বয়েলের ক্ষেত্রে স্থির থাকে, তাহলে এই দুটো স্থির থাকে। ঠিক আছে, এবং পাশে দেখো লিখে দিয়েছি আমি সেটা 1 নম্বর সমীকরণটা, মানে নাম দিয়েছি এটা। এবং দেখো এই যে গাণিতিক রূপটা আমি লিখেছি বয়েলের সূত্রে, সেই সূত্রটা কিন্তু আমি লিখিনি। তোমরা কিন্তু উপরে বয়েলের সূত্রানুযায়ী কমা দিয়ে বয়েলের সূত্রটা লিখবে, তারপর নিচে কিন্তু অর্থাৎ দিয়ে গাণিতিক রূপটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইলাম। এবার আসছি, দেখো চার্লসের সূত্রানুযায়ী আমরা কি জানি না, ভি প্রপোর্শনাল টু টি, যেখানে হচ্ছে এন আর চাপ কিন্তু স্থির থাকে, যেটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। একইভাবে দেখো আমি চার্লসের সূত্রানুযায়ী, মানে চার্লসের সূত্রটা লিখিনি, তোমরা জানো বলে আমি শুধুমাত্র কিন্তু গাণিতিক রূপটা লিখেছি। তোমরা কিন্তু সূত্রটা লিখে তারপর অর্থাৎ লিখে গাণিতিক রূপটা লিখবে। এবার তারপরে কি লিখেছি, অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী, অ্যাভোগাড্রোর সূত্রটা কি না, একই চাপ ও উষ্ণতায় সমআয়তন যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে এই অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, অর্থাৎ দিয়ে দেখো লিখেছি, যেটা গাণিতিক রূপটা সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু এন, যেখানে এন হচ্ছে মোল সংখ্যা। যখন কি হয় না, ভি প্রপোর্শনাল টু এন তখনই হবে যখনই পি মানে চাপ এবং টেম্পারেচার বা তাপমাত্রা টি যখন স্থির থাকবে। সেটাকে আমি দেখো 3 নম্বর সমীকরণ মানে লিখেছি। এবারে 1, 2 এবং 3 এই তিনটে সমীকরণটা আমি যদি সমন্বয় করি তাহলে কি পাবো, দেখো আমি লিখেছি যেটা 1, 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে পাই ভি প্রপোর্শনাল টু এনটি বাই পি। দেখো আমি কি বললাম না, এই তিনটে সমীকরণকে আমি সমন্বয় করছি। সমন্বয় করা মানে কি, গুণ করা। তাহলে ভি দেখো প্রথম ক্ষেত্রে যেটা আছে বয়েলের সূত্রানুযায়ী ভি প্রপোর্শনাল টু 1/p, দ্বিতীয় ক্ষেত্রে চার্লসের সূত্রানুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, আর তৃতীয় ক্ষেত্রে দেখো অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী আমরা যেটা পাই ভি প্রপোর্শনাল টু এন। তাহলে গুণ করা মানে কি, এই ভি, এই ভি, এই ভি, তাহলে 3টে ভি, তাহলে 3টে ভি থেকে আমি একটা ভি পাচ্ছি। ঠিক আছে, আর দেখো এইখানে কি কি পড়ে আছে, মানে প্রপোর্শনাল টুর ডান দিকে প্রথম ক্ষেত্রে পড়ে আছে দেখো 1/p, গুণিতক কি হয়ে যাবে, টি হয়ে যাবে। তারপরেরটা কি দেখো এন হয়ে যাবে। তাহলে 1/p গুণিতক টি গুণিতক এন গুণ করলে কি হয়ে যায়, এনটি বাই পি হয়ে যায়। যখন কি না, যখন পি, টি এবং এন কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, এই যে পাশে আমি যেগুলো লিখছি না, সেগুলোও কিন্তু এক একটা শর্ত, মানে অর্থাৎ এই যে সমীকরণটা প্রতিষ্ঠা হচ্ছে সেটা কিন্তু এই শর্তের জন্য, সুতরাং শর্তগুলো লিখতে কিন্তু ভুলবে না। এবার দেখো বা দিয়ে আমি কি নিচের লাইনে লিখেছি না, এই পিটা যদি এইদিকে চলে আসে তাহলে কি হয়ে যায়, পিভি প্রপোর্শনাল টু এনটি হয়ে যায়, সেটাই আমি লিখেছি। এবার যদি এই ভেদটাকে আমি যদি তুলতে চাই, তার মানে কি করতে হবে, একটা ধ্রুবক পদ যোগ করতে হবে। এই ধ্রুবক পদটাকে আমি ধরছি কিন্তু আর। ঠিক আছে, তাহলে আমি দেখো না নতুন সমীকরণটা এখন কি পাচ্ছি না, পিভি সমান এন আর টি, যেটাকে আমি 4 নম্বর সমীকরণ দিয়েছি। ঠিক আছে, এই আর কি বললাম, এই আরটা হচ্ছে ধ্রুবক, যেটি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। দেখো এটা আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এই আর এর কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা কি, একে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এটা তোমরা কিন্তু লিখে দেবে আরটা কি, এবং এটি গ্যাসের প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে না, এটাও কিন্তু লিখবে। এই 4 নম্বর সমীকরণটাই কিন্তু আমাদের বলে, মানে আমরা জানি যেটা একটি আদর্শ গ্যাস সমীকরণ এন মোল গ্যাসের ক্ষেত্রে। যেহেতু দেখো এখানে এন কথাটা আছে, সেই কারণে আর কি এনের নির্দিষ্ট মান নেই, আমি পুট করিনি, মান নেই নয়, থাকতে পারে, কিন্তু আমি এখানে পুট করিনি বলে কি হচ্ছে না, এই 4 নম্বর সমীকরণটা কিন্তু এন মোল গ্যাসের ক্ষেত্রে একটি আদর্শ গ্যাস সমীকরণ, যেটা তোমাদের কোশ্চেনে চেয়েছে। সুতরাং তার মানে এই পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা কিন্তু
মানে লিখবে, যেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলেছে। এবার যদি ধরো তোমাদের কোশ্চেনে বলে যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে একটি আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে তোমরা কি করবে, এই পর্যন্ত লিখে তারপরে কি লিখবে, যদি n সমান 1 হয় তাহলে পিভি, তাহলে এই 4 নম্বর সমীকরণটাতে আমি n এর মানটা বসাবো, তাহলে পিভি সমান দেখো 1 গুণিতক RT, তাহলে n এর জায়গাটা আমি 1 বসালাম, তাহলে 1 এর সঙ্গে RT আমি যদি গুণ করি তার মানে গুণফলটা কত হয়ে যাচ্ছে RT, তাহলে এখন নতুন সমীকরণটা কি হচ্ছে না পিভি সমান RT। শেষে তোমরা লিখে দেবে, এটাকে যদি আমি 5 নম্বর সমীকরণ দিই, তোমরা লিখে দেবে যে এই 5 নম্বর সমীকরণটি হলো 1 মোল গ্যাসের ক্ষেত্রে একটি আদর্শ গ্যাস সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারলে। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে বুঝে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। পরের কোশ্চেনটা বলেছে দেখো 4-এর 2-এরটা বলেছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হলো। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দিয়ে দেওয়া হয়েছে, দেখো এটা দিয়ে দিয়েছে। বলেছে দেখো 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। এখানে আয়রন, সালফার, অক্সিজেনের কিন্তু পারমাণবিক ওজনগুলো দিয়ে দিয়েছে। তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে 4 অণু FeS2 তার সঙ্গে 11 অণু অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে না 2 অণু Fe2O3 প্লাস 8 অণু সালফার ডাইঅক্সাইড, এটা দেওয়া আছে। ঠিক আছে, বলে দিয়েছে দেখো সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা কত না, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বা ওজন যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিয়েছে কত না 512 গ্রাম দিয়ে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে FeS2-র পরিমাণটা কত, সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে সেটা দেখো আমি বের করছি। ঠিক আছে, তার আগে এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, যেহেতু এটা আমাকে বার করতে বলেছে। এখানে দেখো সালফার ডাইঅক্সাইড আর FeS2 এই দুটো আছে, তার মানে এই যে দুটো যৌগ, অর্থাৎ এইখানে SO2 আর এখানে হচ্ছে FeS2, এই দুটো যৌগের আমি কিন্তু প্রথম আণবিক ওজনটা বার করে নেব। এখানে আণবিক ওজন বলতে কিন্তু পরিমাণটা বোঝাচ্ছে, আণবিক গুরুত্ব নয়। ঠিক আছে, কারণ আণবিক ওজনের কিন্তু মানে গ্রাম একক থাকে, অর্থাৎ এই সমীকরণ বা যে কোনো সমীকরণের ক্ষেত্রে কিন্তু আণবিক গুরুত্ব বা যেটা মেন আণবিক ওজন তার কিন্তু কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে এখানে যেটা আণবিক ওজন বা যেটা পরিমাণ বোঝাচ্ছে তার প্রথম মানটা আমি বের করছি এইখান থেকে। দেখো এখানে কয় অণু তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা হচ্ছে 8 অণু, তাহলে 8 আমি সামনে রেখে দিলাম। আর কি দেওয়া আছে না সালফার অক্সিজেনে কিন্তু পারমাণবিক ওজন দেওয়া আছে, সেখান থেকে আমি প্রথম সালফার ডাইঅক্সাইডের পারমাণবিক ওজন বার করব। ঠিক আছে, তাহলে সালফারের পারমাণবিক ওজন কত 32 যোগ অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16, আর এখানে দেখো দুটো পরমাণু যেহেতু আছে তাহলে 2 গুণিতক কিন্তু আমার 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 8 যেরকমই আছে রেখে দিলাম, 32 যেরকম আছে রেখে দিলাম, 16 আর 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে 32 হয়ে যাচ্ছে, আমি লিখে দিলাম। 8 গুণিতক এই দুটো যদি যোগ করি কত হচ্ছে না 64 হচ্ছে। ঠিক আছে, আমি এইভাবে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। এবার দেখো আমি এই যে FeS2-র পরিমাণটা এবার কিন্তু বার করব বা আণবিক ওজনটা বার করব। এখানে কয় অণু বিক্রিয়া করছে 4 অণু, আমি রেখে দিলাম। আয়রনের পারমাণবিক ওজন কত 56, অনেক সময় দিয়ে দেয় কিন্তু 55 সামথিং মানে 8 এরকম কিছু দিয়ে দেয়। ঠিক আছে, যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটাই কিন্তু তোমরা লিখবে, মানে তোমরা হয়তো জানো 56 কিন্তু দেওয়া আছে হয়তো কোশ্চেনে 55.8, সেটা মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবে, এর বাইরে কিন্তু তোমরা লিখবে না। দেখো তাহলে আয়রনের 56 আমি লিখে দিলাম। সালফারের কত পারমাণবিক ওজন 32, এখানে যেহেতু দুটো সালফার পরমাণু আছে তাহলে 2 গুণিতক কিন্তু 32 আমার হয়ে যাবে। এবার এইখানে দেখো জায়গা নেই বলে আমি নিচে লিখছি। ঠিক আছে, দেখো তাহলে 4 গুণিতক যেরকম আছে রেখে দিলাম, 56 যেরকম আছে আমি রেখে দিলাম। এবার 32 আর 2 আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে না 64 কিন্তু আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4 গুণিতক এই দুটো এবার যোগ করব, 6 আর 4 10, 6 আর 5 11, আর 1 12।
তাহলে দেখো আমার এখন FeS2 পরিমাণটা কত বেরোলো না 4 গুণিতক 120, আর SO2 এর পরিমাণটা কত বেরোলো না 8 গুণিতক 64। এটাকে আমি এইভাবেই রেখে দিলাম। তাহলে দেখো আমাকে FeS2 পরিমাণ বার করতে বলেছে, তার মানে FeS2টাকে আমি কিন্তু ডান দিকে রাখবো। তার মানে আমি কি লিখতে পারি এখন না 8 গুণিতক 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড পাই কত গ্রাম থেকে না 4 গুণিতক 120 গ্রাম FeS2 থেকে। এটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে 1 গ্রাম সালফার ডাইঅক্সাইড পাই, আমি ডট ডট দিলাম, তোমরা কিন্তু পাই লিখবে। তাহলে 4 গুণিতক 120 ভাজিতক 8 গুণিতক 64 গ্রাম FeS2 থেকে। এখানে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত বলেছে না 512 গ্রাম। আমি কিন্তু 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড পাই কত FeS2 থেকে সেটাই বের করব। তার মানে কি হয়ে যাবে ঐকিক নিয়ম অনুযায়ী উপরে থাকবে 4 গুণিতক 120 গুণিতক 512, আর নিচে হয়ে যাবে 8 গুণিতক 64 গ্রাম FeS2 থেকে, ঠিক আছে। এবার আমি কিন্তু ক্যালকুলেশন করব। দেখো 64 আর 512 আমি যদি কাটি তার মানে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, এই 8 কাটলো, আমার পড়ে আছে 4 গুণিতক 120 গ্রাম। যদি আমি গুণ করি এটাকে কত হবে না 480 কিন্তু গ্রাম হয়ে যাবে। তাহলে আমার নির্ণয় উত্তর কত হয়ে গেল 480 গ্রাম। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না 500 গ্রাম সালফার ডাইঅক্সাইড পাই 480 গ্রাম FeS2 থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এবার আসছে পরের অঙ্কটা। দেখো কি বলেছে, অথবা দিয়ে বলেছে যেটা কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে আমি যদি উত্তপ্ত করি 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটির কত মৌল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়, অর্থাৎ গ্যাসীয় যৌগটির কত মোল তৈরি হচ্ছে সেটাই কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। এর মানে প্রথমে আমি কিন্তু বিক্রিয়াটা লিখে নেব। বিক্রিয়াটা তোমরা হয়তো অনেকেরই একটু বুঝতে অসুবিধা হবে, আমি কিন্তু বেসিক নিয়মটা বলে দিচ্ছি। এইভাবে তোমরা যতই অজানা কোশ্চেন পড়ুক না কেন তোমরা কিন্তু এইভাবে সলিউশনটা করবে, ঠিক আছে। দেখো কি বলেছে ধাতব কার্বনেট, আমি জানি না ধাতুটাকে আমি ধরছি M, তোমরা কিন্তু যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে, XYZ যে কোনো। যেহেতু কার্বনেট বলেছে তার মানে কার্বনেট মূলকের সংকেতটা কি CO3, ঠিক আছে। এবার দেখো কি বলেছে না ধাতব কার্বনেট, এটা আমার তাহলে এখন ধাতব কার্বনেট হয়ে গেল। ধাতব কার্বনেটকে আমি যদি উত্তপ্ত করি তার মানে কি হবে না ধাতব অক্সাইড তৈরি হবে আর একটি গ্যাসীয় যৌগ তৈরি হবে। সবসময় মনে রাখবে কোনো একটা ধাতব কার্বনেট বা এই কার্বনের যৌগটা মানে মূলকটা কোনো জায়গায় থাকলেই সবসময় কি তৈরি হয় না কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয়ে যায়। তার মানে দেখো এই CO3 থেকে আমি যদি CO2 নিয়ে নিই তার মানে কি পড়ে আছে এখানে একটা অক্সিজেন পড়ে আছে, তাহলে এই একটা অক্সিজেন এই ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে কি হয়ে যাবে না ধাতব অক্সাইড তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে যদি এরকম কোনো বিক্রিয়া পড়ে তোমরা কিন্তু এইভাবে সলিউশন করার চেষ্টা করো। এবার দেখো আমাকে বলে দিয়েছে না ধাতব কার্বনেটের পরিমাণটা কত না 200 গ্রাম বিক্রিয়া করছে, আর ধাতব অক্সাইডটা কত গ্রাম তৈরি হচ্ছে না 112 গ্রাম তৈরি হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আমি গ্যাসের চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু গ্যাসীয় পদার্থ আমি এর পরিমাণটা জানি না, পরিমাণটা কিন্তু বের করব। কিভাবে বের করব, অর্থাৎ যে পদার্থগুলো বিক্রিয়া করছে তাদের মোট ভর আর বিক্রিয়ার ফলে যেসব পদার্থ উৎপন্ন হয়েছে তাদের মোট ভর কিন্তু সমান হয়, তবেই কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। তার মানে এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি কি না গ্যাসীয় পদার্থের মোট ভর গ্যাসীয় পদার্থের ভর, ঠিক আছে। তাহলে গ্যাসীয় পদার্থের ভর সমান আমি কি পেতে পারি না দেখো এখানে কোনটা বড় না 200টা বড়, তার মানে 200 থেকে 112টা আমাকে বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে 200 গ্রাম বিয়োগ, তোমরা কিন্তু এটাও লিখতে পারো ধাতব কার্বনেটের ভর বিয়োগ ধাতব অক্সাইডের ভর, এটা কিন্তু লিখে তারপরে মানটা লিখলে আরও ভালো হয়। আমি কিন্তু একবারে লিখে দিচ্ছি। তাহলে 200 গ্রাম মাইনাস 112 গ্রাম,
এবার যদি এটাকে বিয়োগ করি আমার বিয়োগফল কত হচ্ছে না 88 গ্রাম কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে গ্যাসীয় পদার্থটা কত তৈরি হচ্ছে না 88 গ্রাম আমি কিন্তু পেয়ে গেলাম। এবার আর কি দেওয়া আছে না এই যে গ্যাসীয় পদার্থটা বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো তার কিন্তু বাষ্প ঘনত্বটা দেওয়া আছে। তাহলে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, তাহলে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? বাষ্প ঘনত্বটা দেখো দেওয়া আছে কিন্তু 22। ঠিক আছে, বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক থাকে না। তাহলে এখান থেকে যেটা বাষ্প ঘনত্ব দেওয়া আছে সেখান থেকে আমি গ্যাসীয় পদার্থটার কিন্তু আণবিক ওজনটা বের করব। ঠিক আছে, বা আণবিক গুরুত্বটা বের করব। তাহলে অতএব আণবিক গুরুত্ব ঠিক আছে, আণবিক গুরুত্ব সমান আমরা কি জানি? বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে না 2 গুণিতক বাষ্প ঘনত্ব, এটাও একটা সূত্র। ঠিক আছে, তাহলে দুটো সূত্র তোমরা জানলে। তাহলে 2 গুণিতক বাষ্প ঘনত্বের মানটা আমি বসাবো, 22 বসিয়ে দিলাম। এই দুটো গুণ করলে কত হচ্ছে না 44 কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের এর আগের যে ইয়ারের কোশ্চেনের আমি অঙ্কগুলো করিয়েছি সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে মূল সংখ্যা বা মূল নাম্বারটা কিভাবে বার করতে হয়। ঠিক আছে, আমি এখানে একবার সূত্রটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দেখো, মূল সংখ্যা বার করতে গেলে উপরে কি করতে হয় না উপরে লিখতে হয় হচ্ছে পরিমাণটা বা ওজনটা, আর নিচে কি লিখতে হয়? নিচে হচ্ছে আণবিক ওজন বা আণবিক গুরুত্ব। ঠিক আছে, আণবিক ওজন বা আণবিক গুরুত্ব এটা। তাহলে পরিমাণকে আমি যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি মোল নাম্বারটা পেয়ে যাব। তাহলে এখানে পরিমাণটা দেখো, গ্যাসীয় পদার্থের পরিমাণটা কত পেয়েছি না 88 গ্রাম পেয়েছি, আমি লিখে দিলাম। আর আণবিক গুরুত্বের পরিমাণটা কত? আণবিক গুরুত্বের পরিমাণটা দেখো 44 আমি কিন্তু পেয়েছি। এই দুটো যদি কাটাকুটি করি কত হচ্ছে আমার না 2 কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে মোল নাম্বারটা কত পেলাম না 2 মোল কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে গ্যাসীয় পদার্থের মোলের সংখ্যা বা গ্যাসীয় যৌগটির মোলের সংখ্যা 2 মোল। এককটা লিখতে কিন্তু ভুলবে না, এটা কিন্তু 2 মোল। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় পড়ে বা তোমরা যখন 11-12-এ উঠবে তখন কিন্তু এই অঙ্কগুলো মানে তোমাদের পড়ে। এবার আসছে পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো 4-এর 3-এরটা, যেটা তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কি? দেখো, তাপ পরিবাহিতা বলে কোনো কথা হয় না। তাপ পরিবাহিতা কোন কাকে বলে না, যদি তোমাদের পড়ে যে তাপ পরিবাহিতা কাকে বলে তখন তোমরা লিখবে তাপ পরিবহন করার ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। এর কোনো এসআই একক থাকে না বা এর কোনো একক থাকে না। ঠিক আছে, যেহেতু কোনো একক থাকে না এই কোশ্চেনটা হয়তো একটু ভুল আছে, সেই কারণে কিন্তু আমি তোমাদের অথবা দিয়ে যেটা দেওয়া আছে সেটা করিয়ে দিচ্ছি। তাহলে তাপ পরিবাহিতা যদি শুধু পড়তো তখন তোমরা কি লিখতে না তাপ পরিবহন করার ক্ষমতাকে বলা হয় কিন্তু তাপ পরিবাহিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অথবা দিয়ে যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি কোশ্চেনটা। তার আগে আমি একটু দেখিয়ে দিই। দেখো কি আছে না অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। আমি কি লিখেছি? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এর এসআই এককটা জানতে চেয়েছে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই ধরনের গুণাঙ্কগুলোর মানে প্রসারণ গুণাঙ্কগুলো কিন্তু তাপমাত্রার উপরে শুধুমাত্র ডিপেন্ড করে। যেহেতু আমার এসআই একক চেয়েছে তখন তোমরা কি লিখবে কেলভিন টু দি পাওয়ার -1 বা এটাকে অনেক সময় লেখা যায় পার কেলভিন। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। এখানে এইটা হচ্ছে পারের চিহ্ন বা প্রতি চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু এটা দেখো 2 নম্বরে কোয়েশ্চেন, আমি একটুখানি গাণিতিক রূপটাও লিখবো তাহলে কিন্তু ভালো হয়। দেখো, সংজ্ঞাটা লেখার পর এককটা লিখেছি, তারপরে কিন্তু গাণিতিক রূপটা লিখেছি। কি লিখেছি? ধরি প্রাথমিক ক্ষেত্রফল কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে S1। ঠিক আছে,
T°C উষ্ণতা বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় কত S2। তাহলে এখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা যেটা হচ্ছে বিটা দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে বিটা সমান আমি কি লিখতে পারি, উপরে দেখো S2 - S1 বাই S1 ইন্টু টি, এটা আমরা লিখতে পারি। তাহলে এই গাণিতিক রূপটাও কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে। এবার আসছি পরের কোশ্চেনটা, যেটা হচ্ছে চারেরটা কি বলেছে, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়। দেখো, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন রোগটাকে দূর করার জন্য কিন্তু আমরা উত্তল লেন্স ব্যবহার করি। তাহলে তোমরা এই কোশ্চেনটার উত্তরটাকে লিখবে, উত্তল লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়। আশা করি বুঝতে পারলে। এবার আমি প্রথম কোশ্চেনটা দেখো লিখেছি কি, কোনো লক্ষ্য বস্তু উত্তল লেন্সের ফোকাসের মধ্যে যদি থাকে তবেই কিন্তু সেই উত্তল লেন্স দ্বারা যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটি কিন্তু সমশীর্ষ বিবর্ধিত হবে। ঠিক আছে, তোমরা এটা লিখে দিলে। তাহলে প্রথম শর্তটা তোমরা লিখে দিলে যে লক্ষ্যবস্তু যদি ফোকাসের মধ্যে থাকে তবেই কিন্তু উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। অর্থাৎ কি না, এইটা যে মানে কি সমশীর্ষ মানে হচ্ছে, ধরো এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হবে পি এর সমান সমান হবে। তাহলে এটাও মানে এর যে উঁচু এটাও হচ্ছে পি হবে, এরও উঁচু, আর এর যে বেস সেটাও কিন্তু এর বেস কিউ হবে। অর্থাৎ উপরেরটা কখনো কিউ হবে না, নিচেরটা কখনো পি হবে না, মানে উল্টে যাবে না বস্তুটার সঙ্গে। যেহেতু একই, সেই কারণে বলা হচ্ছে সমশীর্ষ বিবর্ধিত মানে কি বড়। ঠিক আছে, মানে লক্ষ্য বস্তুর থেকে বড় তবেই হচ্ছে বিবর্ধিত হয়। সমশীর্ষ মানে তো বলেই দিলাম। ঠিক আছে, এবার দেখো যেহেতু এটা 2 নম্বরের কোয়েশ্চেন, তখন কিন্তু এই ছবিটা মানে কিভাবে তৈরি হচ্ছে সেটা ছবি এঁকে একটু বিবরণটা দিতে হবে। দেখো আমি ছবিটা এঁকেছি, এটা হচ্ছে উত্তল লেন্স, তোমরা বুঝতেই পারছো, আর এইটা হচ্ছে লম্বা যেটা আছে সেটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, আর এখানে দেখো ফোকাস, আর এখানে দেখো ফোকাস, আমি দুটো এঁকে নিয়েছি। তাহলে এখানে এফ দিয়েছিলাম, এখানে কিন্তু এফ দিয়েছি, আর ও হচ্ছে আলোক কেন্দ্র। দেখো আমি লিখে দিয়েছি, ও হচ্ছে আলোক কেন্দ্র আর এফ হচ্ছে ফোকাস বিন্দু বা ফোকাস। ঠিক আছে, তাহলে আমি কি বললাম কোশ্চেনটা, না লক্ষ্য বস্তুকে সবসময় ফোকাসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে রাখতে হবে। এটাও কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে দেখো এই ফোকাসের আর আলোক কেন্দ্র মাঝে আমি লক্ষ্য বস্তুটাকে রেখেছি, যার শীর্ষ বিন্দুটা হচ্ছে কিউ, আর বেস যেটা সেটা হচ্ছে আমি পি নাম দিয়েছি। তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটারও শীর্ষবিন্দু হবে কিউ ড্যাশ, কারণ আমি এখানে প্রতিবিম্বটা আঁকছি, আর পি যেটা বেস সেটা হচ্ছে পি ড্যাশ ধরেছি। ঠিক আছে, দেখো এবার এইটাকে আমি চাপা দিয়ে দিলাম। ধরো আমার প্রতিবিম্ব এখনও তৈরি হয়নি, তার মানে আমি কি হবে না, একটা আলোকরশ্মি এই যে লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু আছে সেখান থেকে এই প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হয়ে কিন্তু এই ফোকাসের মধ্য দিয়ে নির্গত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নির্গত রশ্মি। আমি এখানে দেখিয়ে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। সবসময় আলোকরশ্মি যখনই আঁকবে তোমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে এঁকে দেখিয়ে দেবে, এটা কিন্তু বেসিক নিয়ম। আর একটা রশ্মি কি হচ্ছে না, সোজাসুজি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কিন্তু নির্গত হচ্ছে। তাহলে এই যে প্রতিসৃত রশ্মি দুটো আমরা যদি এখন পিছনের দিকে টানি, সেটা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যেটা কি হচ্ছে না এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে এর শীর্ষবিন্দু হবে, এর বেস হবে। আশা করি তোমরা বুঝতে পারলে ছবিটা। সেটাই দেখো আমি কিন্তু পরের পাতায় লিখেছি। কি লিখেছি, উপরের ছবিতে কিউপি লক্ষ্যবস্তুটি লম্বভাবে প্রধান অক্ষের ওপর লেন্সের ফোকাসের মধ্যে অবস্থিত। কিউ থেকে নির্গত একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের উপর আপতিত হয় এবং প্রতিসরণের পর ফোকাসের মধ্য দিয়ে নির্গত হয়। কিউ থেকে নির্গত আরেকটি আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গিয়ে প্রতিসরণের পর কোনো চ্যুতি ছাড়াই নির্গত হচ্ছে, অর্থাৎ সোজাসুজি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এবার প্রতিসৃত রশ্মি দুটি পিছনের দিকে বাড়ালে তারা কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ কিউপি একটি অসৎ প্রতিবিম্ব যেটি সমশীর্ষ বস্তুর আকারের চেয়ে বড়। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা লিখে দেবে। এইভাবেই কিন্তু বস্তুর মানে উত্তল লেন্স দ্বারা বস্তুর সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা হয়। আর এই কোশ্চেনটাতে আমি বলেই দিলাম উত্তল লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়।
এবার দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, 4.5-এরটা বলেছে। দেখো কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো 4-5-এরটা যে অঙ্কটা বলেছে, মাধ্যমের আলোর বেগ, ঠিক আছে, মাধ্যমের আলোর বেগ আমার দেওয়া আছে, আমি যেটা দেওয়া আছে সেটা আমি প্রথম লিখে নিচ্ছি। তাহলে মাধ্যমের আলোর বেগ কত দিয়ে দিয়েছে, আলোর বেগটা দিয়ে দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর শূন্য মাধ্যমে আলোর বেগটা কত জানি আমরা, শূন্য মাধ্যমে আলোর বেগ, তোমরা কিন্তু আলোর বেগ লিখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি এসআই এককে, ঠিক আছে। এবার দেখো প্রতিসরাঙ্ক সমান, কিন্তু আমরা একটা সূত্র জানি, প্রতিসরাঙ্ক সমান কি, প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগের মানটা কত লিখেছি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর মাধ্যমে আলোর বেগ কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁸ কেটে গেল, আমার পড়ে রয়েছে কত, 3/2, ভাগ করলে কত হচ্ছে 1.5। তাহলে দেখো প্রতিসরাঙ্কের আমার মানটা কত হচ্ছে, প্রতিসরাঙ্কের মান তোমরা লিখবে 1.5। তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি, ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা দিয়ে দেখো যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, বায়ু মাধ্যমে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে, সেটাই বের করতে বলেছে। দেখো চ্যুতিকোণ সমান তোমরা কি জানো, ওটা কি, আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, ঠিক আছে, যেটা বেশি হবে সেটা প্রথমে হবে, যেটা ছোট হবে সেটা কিন্তু লাস্টে হবে। দেখো এখানে দেওয়া আছে আর কি না, কোনো মাধ্যমের কিন্তু প্রতিসরাঙ্কটা দেওয়া আছে, সেটা কিন্তু বায়ুর সাপেক্ষে। তার মানে এটা হচ্ছে অথবা, যেহেতু আমি অথবা লিখে তারপরেই কিন্তু কোশ্চেনটা শুরু করব। তাহলে প্রতিসরাঙ্ক সমান কত দেওয়া আছে, দেখো প্রতিসরাঙ্ক সমান দেওয়া আছে কিন্তু √2, ঠিক আছে। আর আপতন কোণের মান কত, আপতন কোণ এই প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা ডিনোট করা হয়, পাশে আমি লিখে দিলাম। আর আপতন কোণ যেটাকে হচ্ছে আই দ্বারা, ছোট হাতের আই দ্বারা ডিনোট করা হয়, তার মান কত, 45 বলে দিয়েছে। আর প্রতিসরণ কোণ যেটাকে আমি আর দ্বারা ডিনোট করছি, মানে ছোট হাতের আর দ্বারা, ঠিক আছে, ছোট হাতের আর দ্বারা ডিনোট করছি, তার মানটাই কিন্তু আমি প্রথম বের করব, ঠিক আছে। তাহলে দেখো মিউ বা প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি না, স্নেলের সূত্র অনুযায়ী sin I/sin r, এটা আমরা জানি। এবার আই এর মান বসাবো আর মিউ এর মান বসাবো, সেখান থেকে কিন্তু আর এর মানটা বের করব। তাহলে মিউ সমান মানটা আমি লিখে দিলাম √2। এবার দেখো সাইন আই এর মান কত, 45, আর এখানে আমি সাইন আর যেরকম আছে রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো √2 যেরকম আছে রেখে দিলাম। সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান কিন্তু 1/√2, আমি লিখে দিলাম তাই, ঠিক আছে। আর নিচে কি পড়ে আছে দেখো, সাইন আর কিন্তু পড়ে আছে, আমি লিখে দিলাম। এবার এই √2টা আমি এই দিকে নিয়ে আসবো, তাহলে বা দিয়ে আমি কিন্তু পরের লাইনটা লিখছি, আমার এখানে জায়গা নেই বলে তোমরা কিন্তু পরের মানে নেক্সট লাইনে লিখবে। তাহলে এই √2 আর এই √2 গুণ হয়ে গিয়ে কি হবে না, শুধু √2 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদিকে দেখো পড়ে আছে কত না 1/sin r কিন্তু পড়ে আছে। তাহলে এবার আমি সাইন আর সমান কি লিখতে পারি, সাইন আর সমান লিখতে পারি কিন্তু হাফ লিখতে পারি, কারণ এইটা এইদিকে এলে হাফ, দুইটা এইদিকে চলে আসবে। তাহলে এই হাফ মানে সাইন কতর মান হাফ না, সাইন কিন্তু 30 ডিগ্রির মান কিন্তু আমার হাফ হয়ে যাচ্ছে, আমি লিখে দিলাম।
তাহলে এখান থেকে আর সমান মান আমি কত পেলাম না, আর সমান কিন্তু 30 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এই আর সমান কি ধরেছে, প্রতিসরণ কোণ, তাহলে আমি কিন্তু এখানে 30 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি চ্যুতিকোণের সূত্রটা কি বললাম না, চ্যুতিকোণ সমান দেখো চ্যুতিকোণ সমান আমরা কি জানি না, প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। আমি কি বললাম, যখন যেটা বড় হবে সেটা প্রথমে হবে। এখানে দেখো আপতন কোণটা বড়, সেই কারণে কিন্তু আমি আপতন কোণটা আগে লিখব, তারপরে কিন্তু প্রতিসরণ কোণটা লিখব। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে লিখবে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। যেহেতু আমার এখানে লেখার জায়গা নেই, সেই কারণে আমি শুধু মানটা লিখছি। ঠিক আছে, তাহলে আপতন কোণের মান কত, 45 ডিগ্রি, আর প্রতিসরণ কোণের মান কত, 30 ডিগ্রি। আমি যদি বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে, 15 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মানটা আমার কত হয়ে গেল, 15 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, ওই মাধ্যমের বা ওই রশ্মির চ্যুতিকোণ হবে 15 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। মানে কোনো জায়গা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু বারবার বলছি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো।